দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। জিয়ার কবরস্থান ইস্যুতে আইনজীবীদের মধ্যে উত্তেজনা, সরানো নিয়ে সম্মানজনক সমাধানের চিন্তা। কক্সবাজার বিমানবন্দরে হতে যাচ্ছে আন্তর্জাতিক সংযোগ কেন্দ্র, রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন। বরগুনায় ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এলজিইডির ফোরম্যান চাকরিচ্যুত, বরখাস্ত আরও 2 জন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিএনপিপন্থীরা বলছেন জিয়াকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, আর আওয়ামী লীগ সমর্থিতরা বলছেন সমিতিকে ব্যক্তিগত মত প্রকাশে ব্যবহার করছে বিএনপিপন্থী আইনজীবীরা। সম্প্রতি এক স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়াউর রহমানের মরদেহ নেই। একথা বিএনপি নেতারাও জানেন। জিয়ার লাশ নাই, তা তো ভালোই জানি, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা বিতর্কে জড়িয়েছেন। এ উত্তেজনা ছড়িয়েছে উচ্চ আদালতের আইনজীবীদের মাঝেও। রবিবার পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার পাশাপাশি মিছিল করেছেন তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত সম্পাদক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে জিয়ার অনেক অবদান থাকার পরও তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এ সময় তার লিখিত বক্তব্য গণমাধ্যমে দেয়া হয় সমিতির প্যাডে। স্বাধীনতার এত বছর পরে মুক্তিযুদ্ধের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকাকে অস্বীকার করার যে হীন চেষ্টা, আমি মনে করি এটা হীন রাজনৈতিক উদ্দেশ্যে এবং হীন মানসিকতার বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ সমর্থিত সমিতির সহসভাপতির নেতৃত্বে সংবাদ সম্মেলনে সমিতির প্যাডে ব্যক্তিগত মত প্রচারের সমালোচনা করা হয়। সম্পাদকের বক্তব্য তার দলীয় বক্তব্য, যা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বক্তব্য নয়, বরং তিনি প্যাডোর স্মারক তাদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করিয়া বারের ঐতিহ্য রীতিনীতিকে লঙ্ঘনের জন্য অপরাধ করিয়াছেন। রাজনৈতিক উদ্দেশ্যে সমিতিকে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল এবং সমিতির সভাপতি। সম্প্রীতি রক্ষার যে ঐতিহ্য, সেইগুলো উনি এর মাধ্যমে বিনষ্ট হওয়ার চেষ্টা হচ্ছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি অনুরোধ করব সবাইকে এ ধরনের কাজ না করার জন্য। কারণ বার সকলের, রাজনীতিও তার ব্যক্তিগত, কিন্তু বারটা হচ্ছে সকলের জন্য। সাধারণ আইনজীবীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সমিতির দায়িত্ব পালনে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে লুই আইকানের নকশা বহির্ভূত স্থাপনা অপসারণের বিষয়ে রাজনৈতিক বক্তব্য থাকলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেখছেন না নগর পরিকল্পনাবিদরা। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, হঠকারীভাবে নয়, সম্মানজনক সমাধানে এগোতে চায় সরকার। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় আইনসভা ভবনের একটি জাতীয় সংসদ ভবন। বাংলাদেশের আইকনিক স্থাপনা এটি। বিশ্বখ্যাত স্থপতি লুই আইকানের নকশায় 215 একর জায়গার উপর 1961 সালে সংসদ ভবন কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1982 সালে। কিন্তু নকশায় না থাকলেও এই কমপ্লেক্স এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং মুসলিম লীগ নেতা ও চিহ্নিত রাজাকার খান-এ সবুর সহ 8 জনের কবর রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, চন্দ্রিমা উদ্যানে ঝুলন্ত সেতু, আসাদ গেট সংলগ্ন পেট্রোল পাম্প সহ মূল নকশা বহির্ভূত বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। সম্প্রতি আবারও নকশা বহির্ভূত এসব স্থাপনা সরানোর দাবি উঠেছে সরকার দলীয় রাজনীতিবিদদের কাছ থেকে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু রাজনৈতিক কথার কথা নয়, পেশাজীবী মতামতের মাধ্যমে একটি সমাধানে আসা প্রয়োজন। লুইকানের যে আদি নকশার যতগুলো পরিবর্তন হয়েছে, সেগুলো কিন্তু সেই ধরনের ডিটেল কোনো স্টাডি বা পরিকল্পনাগত বিশ্লেষণ ছাড়াই কিন্তু সেই পরিবর্তনগুলো বিভিন্ন সরকার বিভিন্ন সময় করেছে। কোন কোন স্থাপনা থাকতে পারবে, কোনটা সরানো দরকার, সেই ব্যাপারে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত প্রয়োজন এবং এই ব্যাপারে অবশ্যই পেশাজীবী মতামত এবং প্রফেশনাল যে বিষয়গুলো আছে সেগুলোকে গুরুত্ব দিয়েই করা উচিত।
লুই আইকানের নকশা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র থেকে 853টি নকশা এবং 60টি নথির অনুলিপি 2016 সালের ডিসেম্বরে ঢাকায় আনে সরকার। প্রায় 5 বছর পেরোলেও নকশা বহির্ভূত স্থাপনা নিয়ে এখনো নির্দিষ্ট নয় সরকারের পরিকল্পনা। কবর তো এটা কখনো কারো চিন্তায় ছিল না। এটা নিয়ে জাতীয় পর্যায়ে সংশয় আছে, চিন্তা ভাবনা আছে। সম্মানজনকভাবে সমাধান কীভাবে করা যায় সরকার চেষ্টা করছে। সরকার কোনো হঠকারী কোনো কাজ করা পছন্দ নয়। জাতির কাছে পরিচিত একটা কম্পাউন্ড যেটা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলির সম্পদ, সেখানে অবশ্যই আমাদেরকে রিঅ্যাডজাস্ট করতে হবে। রিঅ্যাডজাস্ট করতে গিয়ে যখন যেখানে যেটা প্রয়োজন আইনগতভাবে করতে হবে। এটা কারো নির্বাহী নির্দেশে এটা হবে না, আইনগতভাবে করা হবে বলে আমার ধারণা। এদিকে গত বছরের ডিসেম্বরে লুই আইকানের নকশা অনুযায়ী জাতীয় সংসদ ভবনের সংস্কারের একটি প্রকল্প নেওয়া হয়। এজন্য খরচ ধরা হয়েছে 243 কোটি টাকা। জাতীয় সংসদ ভবন এলাকায় নতুন করে আর কোনো স্থাপনা করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরে হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় রানওয়ে। সাগরের বুকে এর সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রানওয়েটি প্রস্তুত হলে ওঠানামা করতে পারবে বড় বড় বিমান। পাশাপাশি এটি পরিণত হবে আন্তর্জাতিক সংযোগের কেন্দ্রে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে হবে দেশের দীর্ঘতম রানওয়ে সমৃদ্ধ আধুনিক বিমানবন্দর। সেই সাথে বাংলাদেশের প্রথম একটি বিমানবন্দরে বিমান অবতরণ করবে সমুদ্রের বুকে। এ লক্ষ্য নিয়েই শুরু হলো রানওয়ে সম্প্রসারণের কাজ। মোট 10,700 ফুট রানওয়ের মধ্যে 1300 ফুট নির্মিত হবে সমুদ্রের মধ্যে। এর ফলে ওঠানামা করতে পারবে বড় আকারের বিমান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রোববার কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, কক্সবাজার হবে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের বিমানবন্দর। জেট ফুয়েল যেন পাইপলাইনের মাধ্যমে চলে আসে, সেই পাইপলাইন নির্মাণ এবং কক্সবাজারকে আরও সুপরিসর বিমান যেন নামতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত পরিবহন বা যাত্রী পরিবহন যত বিমান যেন নামতে পারে, সেইভাবে কক্সবাজার এয়ারপোর্টটাকে আমরা উন্নত করব। কেবল বিমানবন্দরই নয়, গোটা কক্সবাজারকেই করা হবে আধুনিক। টেকনাফ, সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপেও পৌঁছে যাবে উন্নয়ন। মানে স্যান্ডি বিচ যাকে বলে, এটা খুব কম আছে পৃথিবীতে। সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে। আমি বলতে পারি যে ভবিষ্যতে কক্সবাজারটাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। 2023 সালেই রানওয়ের নতুন অংশে বিমান উড্ডয়ন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ। ঘুষ লেনদেনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বরগুনা এলজিইডির ফোরম্যান জিয়াউর রহমানকে চাকরিচ্যুত এবং হিসাব রক্ষক হুমায়ুন কবির ও উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরগুনাবাসী বলছে, ঘুষ দেয়ায় কাজ হচ্ছে নিম্নমানের, ফলে উন্নয়নের সুফল পাচ্ছে না জনগণ। পুকুর ও খাল খনন প্রকল্পের জন্য ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিচ্ছেন বরগুনা সদরের এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের ফোরম্যান জিয়াউর রহমান। দপ্তরটির কোন কর্মকর্তা কত শতাংশ হারে ভাগ বাটোয়ারা পান তাও বলছেন তিনি। একই জেলার আমতলীতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ঘুষ নিচ্ছেন হিসাবরক্ষক হুমায়ুন কবির। তিনিও সংশ্লিষ্ট ঠিকাদারকে বুঝিয়ে দেন কর্তাদের পাওনার বিষয়টি। বরগুনা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ঘুষ লেনদেন নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান এবং ঠিকাদার ফরহাদ জমাদ্দার। এসব ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাছে যে টাকাটা দাবি করছিল সেই টাকাটা কি কারণে সে দাবি করে? ঘুষ টাকা, পার্সেন্টেজ টাকা, এটা তাদের ভাষায় বলা হয় পার্সেন্টেজ। এটা নিয়মিতই আপনাদের দেয়া লাগে? হ্যাঁ, নিয়মিতই দিতে হয়। এমন ঘুষের চল যেখানে, সেখানে কাজও নিম্নমানের হওয়াটাই স্বাভাবিক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে এলজিইডির নির্মাণ করা চাঁদখালী ইউনিয়ন ভূমি অফিস ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়ে 20 দিনের মাথায়। অভিযোগ, মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহারেই এমন হাল। বিল্ডিং এর একটা অংশ এক জায়গায় ভেঙে পড়ে গেছে, কি কিছু বুঝছেন? এটা তো
দেখলেই বোঝা যায় যে এটা দেখলেই বোঝা যায় যে আসলে কাজের মান কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে। ইঞ্জিনিয়াররা যদি সঠিকভাবে এইটা দেখভাল করতো তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না। শুধু ঘুষ গ্রহণই নয়, কোটি টাকার অস্তিত্বহীন উন্নয়ন কাজের ভৌতিক দরপত্র আহ্বানেরও অভিযোগ রয়েছে বরগুনা এলজিডি কার্যালয়ের অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। বিল ও জামানত আটকে যাওয়ার ভয়ে চুপ থাকেন ঠিকাদাররাও। এখন এটা আমরা কন্ট্রাক্ট করি, লস হইলেও কিছু করার নাই, লাভ হইলেও কিছু করার নাই। লাভ হইলে ভালো, লস হইলে তো কারো কাছে বলতে পারবো না। আর ইঞ্জিনিয়াররা তো এরা লাভ লস জানে না, এরা জানে এদেরটা হইলেই এরা বেশি। ঘুষ গ্রহণের ছবি ভাইরাল হলেও টিভি ক্যামেরার সামনে কথা বলতে চান না বরগুনা এলজিডির নির্বাহী প্রকৌশলী। বরগুনার সচেতন মানুষ বলছেন, দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা কর্মচারীর জন্য সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হচ্ছে না। গোপনে হইতে এখন যে অবস্থা স্থানীয় সরকার বিভাগ এলজিডি যে অবস্থা আমরা দেখছি, ঘুষ প্রকাশ্যে টেবিলে নেওয়া হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ায় যে এটা প্রচারিত হচ্ছে, এই বিষয়টা দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হওয়া উচিত এবং তাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত, তাদের আইনের আওতায় আনা উচিত। তারা বলছেন, দুর্নীতির কারণে উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না বরগুনাবাসী। দীপ্ত, বার্তা কক্ষ। দেশে ডেঙ্গুর নতুন একটি ধরন শনাক্ত হয়েছে, এর নাম দেওয়া হয়েছে ডেনভি-3। রাজধানীতে আজ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। এই সময় 20টি নমুনার জিনোম সিকোয়েন্স করা তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী শেখ। BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান জানান, এবার ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগের শরীরে ডেনভি-3 ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডেঙ্গুর এই ধরনের কারণে দ্রুত রোগীদের রক্তের কণিকা প্লাটিলেট কমে যাচ্ছে, যে কারণে তাদের হাসপাতালে নিতে হচ্ছে। দেশে করোনায় আরও 89 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 26,015। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 27,921 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 3,948 জনের। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 14.14%। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 14,93,537 জন। এর মধ্যে সুস্থ হয়েছে 14,16,697 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 6,466 জন। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। রাজধানীতে শুরু হলো দেশের প্রথম মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। আপাতত দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত চলাচল করলেও যাত্রী পরিবহন করা হবে না। আগামী বছরের ডিসেম্বরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। একটু একটু করে পাখা মেলছে স্বপ্নের মেট্রো রেল, অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার। রবিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোতে মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 6টি বগি নিয়ে মিরপুরের পল্লবী স্টেশনে গিয়ে আবারও ফিরে আসে ট্রেন। 4টি স্টেশনের মধ্যে আগামী 6 মাস চলবে এই পারফরমেন্স টেস্ট। ট্র্যাকের সাথে রয়েছে, সিগন্যালিংয়ের সাথে রয়েছে এবং স্টেশনের বিভিন্ন ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টের সাথেও এর টেস্ট রয়েছে। সবগুলো সম্পন্ন হলে পরেই আমরা বলবো যে আমাদের টেস্টগুলো সম্পন্ন হয়েছে। এর আগে ডিপোতে ট্রেন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 2022 সালে 3টি বড় প্রকল্প আলোর মুখ দেখবে বলে জানান তিনি। জুনে পদ্মা সেতুর উদ্বোধন, এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল এবং বছর শেষে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প MRT লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। দেশের প্রথম মেট্রো রেলে চলাচল করবে 24 সেট ট্রেন, প্রতি সেটে থাকবে 6টি করে বগি। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21 কিলোমিটার মেট্রো রেলের পূর্ণতা পাওয়ার কথা 2024 সালে। দীর্ঘদিনের স্বপ্নের শুভ পরিণতি, লাল সবুজের মেট্রো ট্রেন দেখলো দেশের মানুষ। এবার যাত্রী সহ চলাচলের অপেক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো ট্রেন চলাচল শুরু হলে রাজধানীর যানজট যেমন কমবে, তেমনি কমবে বায়ু দূষণও। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজধানীর তেজগাঁওয়ে সুপরিকল্পিত ট্রাক স্ট্যান্ড তৈরির দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এরই মধ্যে সঠিক স্থানে আধুনিক ট্রাক স্ট্যান্ড গড়তে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠিও দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। দেশ স্বাধীনের পরই গড়ে ওঠে অস্থায়ী তেজগাঁও ট্রাক স্ট্যান্ড। কালের পরিক্রমায় পরিসর বেড়েছে, তবে বাড়েনি সুযোগ সুবিধা। জমির তুলনায় পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে প্রতিনিয়তই। অপরিচ্ছন্ন কাজের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট পরিবহন সংশ্লিষ্টরা। ভালো একটা টার্মিনাল কইরা দেয় সরকার, আমাদের জন্য সবসময় বেটার। যেমন আপনারা বুঝাই, স্বাভাবিক আমরা রাস্তায় গাড়ি রাখা অনেকবার হাসতে হই, গাড়ি রাখা বাসা যেতে পারি না, কিংবা রাস্তায় অল টাইমই থাকতে হয়। রাস্তাঘাটে দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে অনেক সময় রাস্তাঘাট জাম হয়ে যায়, যানজট তৈরি হয়, লোকজনের কথাবার্তা বলে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন, তেজগাঁওয়ের এই স্বল্প জায়গা থেকে ট্রাক স্ট্যান্ড সরাতে চান তারা। একই মত ট্রাক পরিবহন শ্রমিক নেতাদেরও। এখানে TNT একটা ওয়ার্কশপ আছে, 16 বিঘা জায়গা আছে। এটার ভিতরে আমরা ট্রাক স্ট্যান্ডটা ঢুকে দিবার চেষ্টা করতে আছি, কারণ এটা আমাদের মেয়র আর স্বরাষ্ট্রমন্ত্রী একজোটই চিঠি লিখছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এটা আমাদের একটা আধুনিক ট্রাক স্ট্যান্ড হবে। জনগণ খুব ভোগান্তিতে আছে, ট্রাকগুলো রাখে পাশা দেয় ফুটপাতে উড়িয়া, ফুটপাতে কোনো মানুষ যাইতে পারে না। এটাতে আমরাও খুব দুশ্চিন্তিত যে এই সমস্যা তো কীভাবে বেরিয়ে আসে। তেজগাঁওয়ে স্থায়ী ট্রাক স্ট্যান্ড তৈরির জন্য 1.6 একর জমি চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় শরীয়তপুর, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ। একই সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মা নদী বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে আশপাশের 20টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। একই সঙ্গে চলছে ভাঙন। তা ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। জাজিরার 37টি, নড়িয়ার 12টি, ভেদরগঞ্জের 22টি, গোসাইরহাটের 14টি ও সদর উপজেলার কীর্তিনাশা নদীর 15টি স্থানে এসব ব্যাগ ও টিউব ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স শনিবার রাতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যমুনার পানি 8 সেন্টিমিটার বেড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার সকালে পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে। কাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও পানি বাড়ছে। প্লাবিত হয়েছে 5টি উপজেলার বেশ কিছু নিচু এলাকা। পাশাপাশি চলছে নদী ভাঙন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এই পানির জন্য পোলাবানের যত রোগ ব্যাধি, পোলাবানের জ্বর, ঠান্ডা। বাড়ি ঘরে পানি, আমরা অস্থায়ী বাবু, আমরা কোনো জায়গা বসা নেই, থেকে হাঁটাইছি না, আমরা অস্থায়ী ভাবে বাদের ঘুরাইছি। এদিকে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বেড়েছে তিস্তা, যমুনা ও ঘাঘট নদীর পানি, তবে তা বিপদসীমার নিচে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। বিশ্বজুড়ে করোনায় শনিবার 8,733 জন মারা গেছে। করোনা শনাক্ত হয়েছে 5,44,000 জনের। করোনার ভারতীয় ধরন ডেল্টার কারণে ইংল্যান্ডের সংক্রমণ গত বছরের তুলনায় 26 গুণ বেড়েছে। এই অবস্থায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন নাগরিকদের বুস্টার টিকা ও তরুণদের টিকা দেওয়ার পরিধি বাড়ানোর উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে মিশ্র টিকা দেওয়ার পরিকল্পনা করছে জাপান। প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকা এবং দ্বিতীয় ডোজে মডার্না বা ফাইজার বায়োনটেকের টিকা দিতে চায় তারা। অস্ট্রেলিয়া সেপ্টেম্বরের শেষ দিকে 18 থেকে 60 বছর বয়সীদের মডার্নার টিকা দেওয়া শুরু হচ্ছে। 60 বছরের বেশি বয়সীরা কেবল অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন। ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে 539 জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। স্থানীয় সময় শনিবার একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। অভিবাসীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের অনেকেই উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালির উপকূলে পৌঁছেছে। চিকিৎসক জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন লিবিয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশের কেউ আছে কিনা তা জানা যায়নি।
খেলার খবর। পাতানো ম্যাচ ও বেটিংয়ের দায়ে আরামবাগ ক্রীড়া সংঘকে প্রিমিয়ার লিগে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে। এছাড়া আরামবাগের কর্মকর্তা ও দেশি বিদেশি 13 জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে। আজ আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে। চ্যাম্পিয়নশিপ লিগেও খেলার সুযোগ পাবে না আরামবাগ। তাদেরকে প্রথম বিভাগ ফুটবলে নামিয়ে দেওয়া হয়েছে। প্রথম বিভাগ থেকে উত্তীর্ণ হলেও তা আগামী 2 মৌসুম কার্যকর হবে না বলে জানিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জিয়ার কবরস্থান ইস্যুতে আইনজীবীদের মধ্যে উত্তেজনা, সরানো নিয়ে সম্মানজনক সমাধানের চিন্তা। কক্সবাজার বিমানবন্দরে হতে যাচ্ছে আন্তর্জাতিক সংযোগ কেন্দ্র, রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন। বরগুনায় ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এলজিইডির ফোরম্যান চাকরিচ্যুত, বরখাস্ত আরও 2 জন। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।